আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর অত্যন্ত সফল হয়েছে, যা জাতীয় ঐক্য করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সফরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার সুযোগ কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 2 সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। গত 21 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। একটাই যে আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। নির্বাচন বানচাল করতে যে শক্তি কাজ করছে তাদের পক্ষেই জামায়াত কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের 56% মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা চায় তারা মূলত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। পরে বলেন, জুলাই সনদের যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশন একমত হয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। জাতীয় সংসদ ছাড়া কোনো ফোরামের সংবিধান পরিবর্তনের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ সাম নোট অফ ডিসেন্ট, সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারবো। এমনভাবে আমরা জাতীয় ঐক্যমত্যে আসবো জাতীয় ইস্যুতে, যাতে জনগণ বিজয়ী হয়, এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত হব। ধন্যবাদ সবাই। নির্বাচন ঘিরে যারা বিভ্রান্তি তৈরি করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, অনেক ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় একটি বিশেষ গোষ্ঠীর সমর্থকদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত, জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। ধর্মের ভিত্তিতে জামায়াত জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দায়ী ও ওয়াইএস সম্মেলনে এসব জানান তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার 54 বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ধর্মীয় নির্দেশনা মেনে চলা মুসলিমরা নেতৃত্ব পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পথ দেখাতে হবে বলেও জানান জামায়াতের আমির। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক হলেও নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, জামায়াতের সঙ্গে এই একটি বিষয়ে পার্থক্য থাকলেও জুলাই সনদ সংস্কার, বিচার সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলোতে ঐক্যমত্য বহাল থাকবে। শাপলা প্রতীকের বিষয়ে সার্জিস জানান, কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে শাপলা প্রতীক না দিতে স্বেচ্ছাচারিতা করছে নির্বাচন কমিশন। শাপলা প্রতীক পেতে আইনিভাবে ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথাও জানান এনসিপি নেতা।
মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা শাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব। স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয় 5 অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হলো। শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাস বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত 1 অক্টোবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যুগ্ম ছাত্র জনতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 দফা দাবি বাস্তবায়ন, 144 ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তবে এখনও বহাল রয়েছে প্রশাসনের জারি করা 144 ধারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যুগ্ম ছাত্র জনতা তো স্থায়ীভাবে তাদের কর্মসূচি স্থগিত করেছে। এই মুহূর্তে খাগড়াছড়ির পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন কি বলছে এ বিষয়ে? দেখুন, গত আগামী 5 অক্টোবর পর্যন্ত যেটি সাময়িকভাবে স্থগিত ছিল অবরোধ, সেটি তারা একেবারে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। এটির কারণে আসলে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। যারা বিশেষ করে খাগড়াছড়ি থেকে বাইরে যাবে বা খাগড়াছড়িতে আসবে পর্যটকরা, অনেকে কিন্তু জানতে চাচ্ছিল আসলে 5 অক্টোবর পরে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে। যেহেতু সকাল 9টার দিকে যুগ্ম ছাত্র জনতার পক্ষ থেকে তারা যে অবরোধ কর্মসূচিটা ছিল সেটি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে। এটার মধ্য দিয়ে মানুষের জীবনে জনজীবনের যে স্বস্তি সেটা কিন্তু নেমে এসেছে আগে থেকে। অর্থাৎ যখন সেটি সাময়িকভাবে স্থগিত করা ছিল তখনও কিন্তু জনজীবন স্বাভাবিক হচ্ছিল। একেবারে পুরোপুরি স্থগিত করার কারণে মানুষের মধ্যে যে আসলে যে জনজীবন সেটা স্বাভাবিক হয়েছে। আমরা দেখেছি যানবাহনের যে চলাচল সেটি বেড়েছে, একই সাথে বিভিন্ন সড়কগুলোতে মানুষের যে যাতায়াত সেটাও কিন্তু বেড়েছে এবং বিভিন্ন যে পর্যটন কেন্দ্র রয়েছে সাজেক, খাগড়াছড়ি সহ যে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু মানুষের যে যাতায়াত সেটা আগের তুলনায় বেড়েছে এবং বলা যায় যে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। এবং পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে ভিড় সেটাও আমরা আসতে শুরু করেছে। এবং গত 1 অক্টোবর প্রশাসনের সাথে যুগ্ম ছাত্র জনতার যে 8 দফা দাবিতে যে বৈঠক হয় সেটিতে ইতিবাচক ফলাফল হিসেবে কিন্তু এই যে অবরোধ প্রত্যাহার সেই ঘোষণাটি আসলো। এবং কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, 144 ধারা যে বহাল রয়েছে সেটি প্রত্যাহারের বিষয়ে জেলা প্রশাসনের থেকে আজকের মধ্যে ঘোষণা আসতে পারে। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর রিকুইজিশনের ভিত্তিতে প্রশাসন সেটি প্রত্যাহার করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে প্রত্যাহারের বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে সিদ্ধান্ত আসেনি। জেলা প্রশাসক ইফতেখারুল আলম জানিয়েছে আজকের মধ্যেই 144 ধারা প্রত্যাহারের বিষয় নিয়ে প্রশাসনের যে সিদ্ধান্ত সেটি জানিয়ে দেওয়া হবে। খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন। পরে একটি শোক র্যালি সহকারে মরদেহ বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে জানিয়েছে আহমদ রফিক ফাউন্ডেশন। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আহমদ রফিকের জীবনাবসান হয়। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি সহ নানা জটিলতায়। কয়েক দফায় স্ট্রোকও করেন তিনি। তার বয়স ছিল 96 বছর। তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। তিনি যেটা চেয়েছেন সেটা তিনি পেয়েছেন। তিনি নিভৃতে নিশ্চিন্ত মনে তার কাজ তিনি করে যেতে পেরেছেন। সুনামগঞ্জে ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজন খানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে দুটি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি। সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়া আর ইয়নসাব সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়মিকানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনো দিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি, 2-1 জন ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য 335 কোটি টাকার রেলপথ প্রকল্পে 318 কোটি টাকায় লোপাটের অভিযোগ উঠেছে। দুর্নীতির এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 3 বছর আগে কাজ শেষ হলেও কোনো কাজেই লাগছে না রেল লাইনটি। 2018 সালে কাজ শুরু হয়ে 2022 সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় 335 কোটি 97 লক্ষ টাকা। উদ্বোধন হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি, বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন প্যাসেঞ্জার ট্রেন চলে না, রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলে আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। 2 বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটি 2018-19 অর্থবছরের কাজের ব্যয় নিয়ে 2020 সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অধিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পূর্ণ করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন 13টি লেভেল ক্রসিং গেট, 1টি প্ল্যাটফর্ম, 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম আহত হয়েছেন। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পুলিশ জানিয়েছে, আটক 2 চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর যে 2 জনকে ছিনিয়ে নিয়ে গিয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কি বলছে? আপনি জানেন যে আসলে নরসিংদী শহরের যে আরশিনগর এলাকা, এখানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন এখানে নরসিংদী সদর সার্কেলের যে দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, তিনি সেখানে টহলের সময় এখানে দেখতে পান যে ব্যাটারি চালিত যেই ইজি বাইক, এই ইজি বাইক থেকে চাঁদা তোলা হচ্ছে। তিনি এই সময় 2 জন চাঁদাবাজকে আটক করেন এবং আটক করার পর এই যারা চাঁদা আদায় করেন তাদের যেই লোকজন, অর্থাৎ ইজারাদারের পৌরসভার যে ইজারাদারের যে সব লোকজন, তিনি অতিরিক্ত পুলিশ সুপারের যে অভিযোগ যে তিনি যখন 2 জনকে আটক করেন, কিছুক্ষণের মধ্যেই 40-50 জনের মতো লোকজন এসে তাৎক্ষণিকভাবে তার উপর হামলা করেন এবং এই যে 2 জনকে আটক করা হয়েছিল চাঁদাবাজির অভিযোগে, এই 2 জনকে তারা ছিনিয়ে নেয়।
তিনি এ সময় যেটি বলেন যে এক সময় শুধু তার উপরই হামলা হয়েছে এবং তার সাথে থাকা যেসব পুলিশ সদস্যরা ছিলেন তাদের উপর কোনো প্রকার হামলা করা হয়নি। তিনি যেটি বলছেন যে এর আগেও তিনি নরসিংদীতে যোগদানের পর থেকে কিন্তু অটোরিকশা থেকে যে চাঁদার যেই টাকা আদায় এটা নিয়ে তিনি সরব ছিলেন এবং এই নিয়ে তিনি অটোরিকশা চালকদের পাশে থাকার জন্য বিভিন্ন সময় অটোরিকশা চালকদের সাথে কথা বলে শহরের যে পরিস্থিতি, চাঁদা আদায়ের যে পরিস্থিতি সেটি বন্ধ করার চেষ্টা করেছিলেন। এই কারণেই কিন্তু এখানকার যে চাঁদা যারা আদায় করেন অর্থাৎ তাদের যে দাবি, তারা বলছেন যে পৌরসভা থেকে ইজারা নিয়েই কিন্তু তারা এই শহরের যে প্রতিটি অটো রিক্সা থেকে 10 টাকা করে চাঁদা আদায় করেন। এদিকে পুলিশের যে অভিযোগ যে সড়ক থেকে যে চাঁদা আদায় করা হয় সেটি আসলে পৌরসভার ইজারা করতে পারেন না, হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশনা অনুযায়ী সেটি চাঁদা হিসেবেই দেখা হয়। সেই অনুযায়ী তিনি আইন অনুযায়ী তিনি আসলে এই চাঁদা যাতে না আদায় করা হয়, রিক্সাওয়ালাদের অটো চালকদের কাছ থেকে যাতে চাঁদা না নেওয়া হয় সেই বিষয়ে তিনি সরব ছিলেন। দীর্ঘদিন যাবতই তিনি নরসিংদীতে এই কাজটি করে যাচ্ছিলেন। এর আগে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। এদিকে যারা ইজারা নিয়েছেন তাদের দাবি যে আমরা যেই লাখ লাখ টাকা ব্যয় করে সরকার থেকে নিয়ম অনুযায়ী ইজারা নিয়েছি, আমরা যদি এখন এই চাঁদা ওঠানো বন্ধ করে দিই তাহলে আমাদের ব্যবসায়িক লোকসান হবে। তারা যেটি বলছেন যে আইনসঙ্গতভাবে তারা লিজ নিয়েই কিন্তু এখানকার চাঁদা আদায় করছেন। তো এখানে আজকের যে ঘটনাটি ঘটেছে তিনি বলছেন যে অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলছেন যে আমি এই চাঁদা আদায় বন্ধের জন্য তৎপরতার কারণে অনেক আগে থেকে আমার প্রতি মনে হয় তারা ক্ষুব্ধ ছিলেন, যে কারণে আজকে শুধু টার্গেট করে আমাকে কিল ঘুষি এবং লাঠি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আমার উপরে আঘাত করা হয়, আর অন্যান্য কারো উপর আসলে আঘাত করা হয়নি। তিনি যেটি বলছেন এখানে শুধুমাত্র 2 জনকে আটক করা হয়েছিল, পুলিশের উপর হামলা করার যে ঘটনা সেই ধরনের কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। কিন্তু এর উপরেও শামীম আনোয়ারের উপর কেন হামলা হয়েছে তিনি নিজে আসলে সেটি বুঝতে পারছেন না। তিনি যেটি বলছেন যে চাঁদা আদায় বন্ধের যে ক্ষোভ থেকে আসলে তার উপরে এটি করা হয়েছে। এদিকে আমরা এই বিষয়ে কথা বলেছি। আসলে যেমন আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দেশের র্যাবিস বা জলাতঙ্কের টিকা উৎপাদনের একমাত্র ল্যাবরেটরিটি বন্ধ রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। এর কারণে ঝুঁকিতে দেশের সাধারণ মানুষ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বানানোর প্রক্রিয়ায় সমস্যার কারণে বন্ধ রয়েছে টিকা উৎপাদন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিদেশি টিকা সরবরাহ প্রকল্প পরিবর্তনের কারণে এই টিকা পাওয়ার সুবিধাও কমে গেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে জলাতঙ্ক 100% মরণঘাতী রোগ। এই রোগ ছড়িয়ে গেলে রোগী বাঁচানো যায় না, যার নেই কোনো চিকিৎসা। দেশের প্রায় 18 লাখ কুকুর আছে, যার মধ্যে বেশিরভাগই থাকে রাস্তায়। সেই কারণে জলাতঙ্কের ঝুঁকি বেশি। সরকারি হিসেবে গত 12 বছরে 827 জন মানুষ মারা যায় জলাতঙ্কে। ব্যাটারি যে ওষুধ বেশি পশু পাখির ওই দোকান থেকে নিই, এখন তো অনেক দোকান আছে এখানে। এখান থেকে তো নিতে আসছি, আমরা দিতে আসছি ভ্যাকসিন। ওটা আমি সঠিক বলতে না, আমরা এখানে আসছি জানি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে টিকার ফর্মুলেশনে জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে সরকারি ল্যাবরেটরিটি, উৎপাদন হচ্ছে না টিকা। তাই দেশের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সংশ্লিষ্টরা বলছেন বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে এই টিকা উৎপাদন শুরুর চেষ্টা করছে সরকার। কিছুদিন যাবত প্রায় 1 বছরের মতো হলো যে এই ভ্যাকসিনটা এই মুহূর্তে আমরা তৈরি করতে পারছি না। কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ আপনি জানেন যে একটা ভ্যাকসিন প্রসিডিওরে তার যে মাস্টার সিড থাকে সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। আমরা গত 1 বছর যাবত এই ভ্যাকসিন সিডটা পরীক্ষা নিরীক্ষার কিছুটা আমাদের জটিলতা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রকল্পে এতদিন জলাতঙ্কের কিছু টিকা দেয়া হতো। কুকুর ধরার জন্য দেয়া হতো জনবলকে প্রশিক্ষণ। গত বছরের জুলাইয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এখন রাজস্ব খাতনা উন্নয়ন খাতে এই প্রকল্পটি যাবে, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কেনা ছিল তো এটা আমাদের যেহেতু আমাদের অপারেশনাল প্ল্যানে যায়, আমরা যে একটা জিনিস যে অপারেশন করবো সেটার যে টাকা পয়সা এবং যে যা কিছু লাগে সেগুলোতে আমাদের সংকুলন নাই। আমাদের যেহেতু ওপি নেই, আমাদের এই মুহূর্তে কোনো অর্থের কোনো সংকুলন নাই। সারা দেশে কুকুর বিড়াল পোষার প্রবণতা বেড়েছে, তাই সাধারণ মানুষ বেসরকারি কোম্পানির টিকা কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ আছে প্রান্তিক পর্যায়ে পাওয়া যাচ্ছে না বেসরকারি টিকাও, এতে করে বড় ধরনের জনস্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। 1.5 ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল।
চাকরি ফেরত দেওয়া সহ 7 দফা দাবিতে বেলা 11:30টার দিকে ফৌজদারহাট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে 6 লেন মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, 2017 সালের পর ইসলামী ব্যাংকে নিয়োগকৃতদের মধ্যে চট্টগ্রামের কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এতে মানবিক সংকটের মুখে পড়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর 1টায় সড়ক থেকে সরে যান তারা। টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, টানা 4 দিন ছিল পূজার ছুটি, আজকে তো শেষ দিন। আজকে কক্সবাজারের পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, দুর্গাপূজার ছুটির সাথে আসলে যোগ হয়েছে সপ্তাহের 2টা দিন, অর্থাৎ শুক্র এবং শনিবার। আমরা দেখেছি গতকালকে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে কক্সবাজারে এবং আজকেও বেশ কিছু পর্যটক রয়েছে। আমি আছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখানে আসলে দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আসলে আরও এখানে যেহেতু আজকে শনিবার, শনিবারে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের ভিড়টা আগের চেয়ে একটু কমে গেছে, যেহেতু মানুষ তারা নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। তো আসলে মূলত হচ্ছে আগত পর্যটকদের যেহেতু দুর্গাপূজার ছুটি পাওয়া গেছে, এই ছুটিটা কাজে লাগানোর জন্য কিন্তু কক্সবাজার ভ্রমণে আসছে। আমি আছি সমুদ্র সৈকত থেকে কিছুটা একটু দূরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছে, সমুদ্র উল্লাস করছে। এবং যেটি বিষয় বলে রাখি, এখানকার যারা পর্যটক আছেন তাদের নিরাপত্তার জন্য আসলে কোনো ধরনের তারা ঘাটতি রাখেনি এখানকার স্থানীয় প্রশাসন। তবে আমি কথা বলেছি এখানকার যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন যারা বেড়াতে এসছেন এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে সবকিছু মিলিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্য পরিবেশে, অনেকটা যে সুন্দর পরিবেশে তারা এখানে আনন্দ উপভোগ করেছে। এবং যেহেতু পর্যটন ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন এই কয়দিনে, অর্থাৎ তারা বেশ এবং যে অর্থাৎ টানা কয়েকদিনে যে ছুটি, এখানে অন্তত পক্ষে 4.5 থেকে 5 লক্ষ পর্যটক সমাগম হয়েছে বলে তাদের ধারণা। তবে অনেকটা যেহেতু রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ভালো ছিল না, বৃষ্টিপাত ছিল, সবকিছু ছাড়িয়ে এবারে পর্যটন ব্যবসার অনেকটা আলুর মুখ দেখেছেন, তাদের ব্যবসা অনেকটা ভালো হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা ও বিক্রির উপর 22 দিনের নিষেধাজ্ঞা। আগামী 25শে অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ইলিশ বিক্রি বন্ধের প্রভাব পড়েছে বাজারে। প্রায় সব মাছেরই দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতা শূন্য ইলিশের বাজারে নেই হাকডাক। শনিবার রাজধানীর কারণ বাজারের কোথাও মেলেনি ইলিশ। আগামী 22 দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির উপর প্রতি বছরের মতোই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারে। রুই, কাতলা, মাগুর সহ সব মাছের দামে কেজিতে বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। রুই মাছ যেটা আগে 400 ছিল সেটা 500, তারপরে আদার্স অন্যান্য ছোট মাছ যেগুলো কেজিতে 400-500 সেটাও 600, মানে প্রতি কেজিতে 100-150 টাকা বেশি। ইলিশ মাছ নাই, তারপর আপনার এই পূজা গেছে, এর জন্য মাছ কম আসছে। এই কম আসার কারণে কিছু মাছ দাম বেশি হয়েছে। ভরা মৌসুমেও এবার ইলিশের দাম না কমায় হতাশ অনেক ক্রেতা। তাই শুধু মা ইলিশ সংরক্ষণ নয়, মাছের পুরো বাজার ব্যবস্থাপনায় সরকারের নজর দেওয়ার আহ্বান তাদের। গুড়া মাছেও যদি এরকম একটা অভিযান দিতে সবচেয়ে ভালো হয়। চৈত্র বৈশাখ মাসে তখন তো মাছের ডিম থাকে, কিন্তু দেখা গেল যে গুড়া মাছ সবাই মারে, ওই কারণে মাছ বিলুপ্ত হয়ে যেতেছে। আমদানি করা হয় না, এটার কোনো ট্যাক্স দেওয়া হয় না, আমি কেন এটা এত বেশি দামে কিনবো? বরঞ্চ এই রুই মাছের দাম বেশি হওয়ার কথা, যেগুলো ইন্ডিয়ার থেকে আসে, বার্মার থেকে আসে, তাই না? আর ইলিশ আমার দেশের মাছ, কেন এটার উপর আগুন? সরকার এটার প্রতি দেখা উচিত। চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরিশাল অঞ্চলের পদ্মা, মেঘনা ও উপকূলীয় মোট 6টি এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে বিবেচিত। এসব এলাকার নদীতে আগামী 25 অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে প্রথমবারের মতো নতুন প্রযুক্তি
নতুন প্রযুক্তিতে সেচের মাধ্যমে অল্প সময়ে পানি দেওয়া যাচ্ছে জমিতে। কমেছে পানির অপচয়। এর কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক এই সেচ পদ্ধতি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাপকভাবে এ প্রযুক্তির ব্যবহার চালু হলে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। জমিতে চিকন পাইপের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় ছিদ্রযুক্ত স্প্রে গান বসানো হয়েছে। এরপর নির্ধারিত জায়গা থেকে বৈদ্যুতিক সুইচ দিয়ে 10 থেকে 15 মিনিটেই প্রতি বিঘা জমিতে সেচ দেওয়া হয়। জয়পুরহাটে পানির অপচয় রোধে পরীক্ষামূলকভাবে সরকারি বেসরকারিভাবে বসানো হয় নতুন প্রযুক্তির সেচ ব্যবস্থা। এতে বাগান, নার্সারি ও সবজি খেতে চালু হয়েছে পানি সরবরাহের এই ব্যবস্থা। প্রতি টিপে 1,500 টাকা করে খরচ হয়। এই সিসায় মনে করেন প্রায় 8 থেকে 9,000 টাকা খরচ হয়। আর ডিপ পদ্ধতিতে দিলে আমরা একটু আরাম পেতাম। এভাবে ওরা সুইচ দিলে আমরা 1 ঘন্টা পরে আলো আমরা সব জায়গায় পানি সমানভাবে পাই, পানি অপচয় কম হয় এবং নষ্ট কম হয়। বাগানের সেচের আধুনিক প্রযুক্তিতে সময় কম লাগার পাশাপাশি পানির অপচয় অনেক কম হয়, জানায় কৃষি বিভাগ। মাল্টা এবং কমলা জাতীয় যে বাগানগুলো আছে এগুলাতে এটি খুব কার্যকর। এখানে ফোঁটা ফোঁটা আকারে রুট জোনে সেচের পানি সরবরাহ করা হয়। এতে পানির অপচয় কম হয় এবং রুট জোনে পানি সরবরাহ করায় গাছ কখনো ওয়াটার স্ট্রেস বা পানির স্বল্পতায় ভোগে না। এতে ফলন ভালো হয় এবং গাছ খুব সতেজ থাকে। বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত সহ 6টি জায়গায় পানি সেচের এই আধুনিক প্রযুক্তি বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।